হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী গৃহিণী। আমি শ্রী আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ। সো আজকে টপিকটা খুব ইম্পর্টেন্ট ফর নিউ মাদার্স বিকজ টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ অল 25 টিপস ফর নিউ বর্ন বেবিজ মাদার। সো চলো লেটস গেট স্টার্টেড। সবার আগে ডিসক্লেমার দিয়ে রাখা ভালো, আমি কোনো ডক্টর তো নই, বাট আমি একজন নতুন মা যে কিনা আমার বাচ্চার এখন 1 বছর বয়স। আর লাস্ট 1 বছর ধরে আমি আমার বাচ্চাকে পুরোপুরি নিজে থেকে দেখভাল করেছি। হ্যাঁ, আমার মা বাবা ছিল, শ্বশুর শাশুড়ি ছিল, বাট যেহেতু আমি আর আমার হাজব্যান্ড আলাদা থাকি, তাই জন্য আমার পক্ষে এটা খুব ডিফিকাল্ট ছিল। আর আমি নিজে যে এক্সপিরিয়েন্সগুলো করেছি আমি চেষ্টা করব আপনাদের সাথে সেইগুলোই শেয়ার করার। সো চলুন শুরু করা যাক। নতুন মায়েরা যারা সবে সবে হসপিটাল থেকে বাড়ি এসছে, তাদের সব থেকে বড় ক্রাইসিস হচ্ছে যে তাদের মনে নানা রকম প্রশ্ন থাকে, কিন্তু সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার মতো সেরকমভাবে কেউ থাকে না। মা বাবা বা গুরুজন যারা বাড়িতে থাকেন তাদের ধ্যান ধারণা বা তাদের যে এক্সপিরিয়েন্স সেটা একটু পুরনো, যেটা কিনা আজকের যুগের সাথে বা আজকের টাইমের সাথে খুব একটা খাপ খায় না। তাদের ভালো পয়েন্ট যেরকম কিছু থাকে, আবার কিছু পয়েন্ট হিতে বিপরীতও হতে পারে। তো সেই জন্য তখন তারা দ্বারস্থ হয় ডাক্তারের। বাট ডাক্তারের কাছে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে ডাক্তারদের আজকালকার দিনে একদমই সময় দেওয়ার জন্য সময়ই থাকে না। তো তারা ইরিটেট হয়ে যায় অনেক বেশি প্রশ্ন করলে, বা একটু থেমে থেমে ভেবে ভেবে কিছু জিজ্ঞাসা করলে, বা ফোন করলে বা মেসেজ করলেও সেরকমভাবে কোনো রিপ্লাই পাওয়া যায় না। আমি সব ডাক্তারের কথা বলছি না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়। তো তাদের মধ্যে নানা ধরনের কোয়ারিজ থাকে। তো সেই কোয়ারিজগুলো বেসিক্যালি যেগুলো থাকে সেগুলো নিয়েই আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি। চেষ্টা করব সেই কোয়ারিজগুলোর সঠিক জবাব দেওয়ার। ফিডিং এমন একটা টপিক যেটাতে সমস্ত মায়েদের নানা রকম কোয়ারিজ থেকে থাকে। তো সবার প্রথমে চলে যাই ব্রেস্ট ফিড ভার্সেস ফর্মুলা মিল্ক ফিড। সো ফার্স্ট পয়েন্ট, অনেক মায়েদের প্রশ্ন থাকে যে ফর্মুলা মিল্ক ফিড করাটা কি ভালো নাকি ব্রেস্ট মিল্ক ফিড করাটা ভালো। এটা সবাই জানেন, বাচ্চার 1 বছর পর্যন্ত মিনিমাম ব্রেস্ট ফিড সব থেকে ভালো। যাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা হয়, যেমন অনেকের দুধ আসতে চায় না, বা অনেকের কম আসে, বা বাচ্চা সাক করতে পারে না, নানা রকম প্রবলেমের জন্য তারা সুইচ করে ফর্মুলা ফিডে। ব্রেস্ট ফিডে এমন কিছু এলিমেন্টস থাকে যেটা বাচ্চাকে নানা রকমের পুষ্টি, যেটা সেই মুহূর্তে বাচ্চার দরকার, সেই পুষ্টিগুলো ব্রেস্ট মিল্ক থেকে সবকিছুই তারা পেয়ে যায়। ফর্মুলা ফিডেও কিন্তু সমস্ত প্রোটিনস থাকে যেগুলো বাচ্চাদের শরীরের জন্য ভীষণই দরকার। একটা জিনিসই থাকে না, যেটা হচ্ছে স্লিপ এলিমেন্টস, যেটা কিনা ব্রেস্ট মিল্কে থাকে, সেটা কিন্তু ফর্মুলা মিল্কে থাকে না। ফর্মুলা মিল্ক এরকম ভাবেই তৈরি করা হয় যাতে সেটা বাচ্চার জন্য গ্রহণযোগ্য হয় এবং বাচ্চার জন্য পুষ্টিদায়ক। ডাক্তাররা নিশ্চয়ই আপনাদেরকে বলেই দেবে যে মিনিমাম 2 ঘন্টা অন্তর অন্তর আপনাকে ব্রেস্ট ফিড করাতে হবে। মানে 24 ঘন্টার মধ্যে 12 বার ব্রেস্ট ফিডিং এর খুব প্রয়োজন, যতক্ষণ বাচ্চার নিউ বর্ন থাকে। পরিমাণ এরকম হওয়া উচিত যে 30 ml ওয়াটারে 1 স্কুপ ফর্মুলা মিল্কেরও অনেকগুলো ব্র্যান্ড থাকে। যেই ব্র্যান্ড আপনাকে হসপিটাল থেকে প্রথমবার বাচ্চাকে দেবে সেই ব্র্যান্ডই আপনার জন্য সাজেস্টেড, এটা জেনে রাখবেন। যেমন আমার বাচ্চাকে আমি শুরু থেকেই কিন্তু ন্যানপ্রো খাইয়েছি, নেসলে ন্যানপ্রো খাইয়েছি। তো আমি কিন্তু ওকে এখনো ন্যানপ্রোই খাওয়াই। আমার বাচ্চার এখন 1 বছর বয়স। এরকম ভাবে বাচ্চার বয়স বাড়বে, সেরকম ভাবে ফর্মুলা মিল্কের কোয়ান্টিটিও বাড়তে থাকবে। ফিডিং এর যে টাইমটা, ফ্রিকোয়েন্সিটা, সেটা কিন্তু ধীরে ধীরে কমবে। যেমন ধরুন আপনি নিউ বর্ন, যেটা 1 থেকে 3 মাস পর্যন্ত আপনি হয়তো 12 বার খাওয়াচ্ছেন প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর। 3 মাস পর থেকে আপনাকে হয়তো সেটা 8 থেকে 9 বার খাওয়াতে হবে, কেননা যে ফর্মুলার যে কোয়ান্টিটিটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। যারা ফর্মুলা ফিড তাদের জন্য হয়তো সেটা 30 ml থেকে 90 ml এ চলে যাবে। যেহেতু ফর্মুলার কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে, সেই জন্য আপনাদের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। আর ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রেও সেম জিনিস হবে। ব্রেস্ট মিল্ক যখন খাবেন তখন কি করে বুঝবেন যে পরিমাণটা আপনি প্রপারলি দিতে পারছেন কিনা? সেক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মিনিমাম একটা ব্রেস্ট পুরো খালি হতে 20 মিনিট মতো সময় লাগে। তো আপনাকে একই সাথে দুটো ব্রেস্টেই ফিডিং করাতে হবে। দ্যাট মিনস 20 মিনিট ফর ওয়ান ব্রেস্ট অ্যান্ড 20 মিনিট ফর অ্যানাদার ব্রেস্ট। মানে পার ফিডে 40 মিনিট মতো আপনাকে সময় বাচ্চাকে দিতে হবে, তবেই একমাত্র বাচ্চার পুরোপুরি পেট ভরবে।
এই 12 বার ফিডিং এর মধ্যে যেই প্রবলেমগুলো আপনাদের দেখা দিতে পারে, ম্যাক্সিমাম টাইমে বাচ্চা কিন্তু ঘুমিয়ে পড়তে পারে, কেননা নিউবর্ন বাচ্চা 16 থেকে 18 ঘন্টা অবধি ঘুমায়। তো আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে ঘুমের মধ্যে বাচ্চাকে তুলে খাওয়ানোটা কি দরকার, নাকি বাচ্চা উঠলে তখন আপনারা খাওয়াবেন। তো এটাতে আপনাদের মনে রাখতে হবে যে বাচ্চাকে উঠিয়েই আপনাকে খাওয়াতে হবে। প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সো দ্যাট ইয়োর বেবি ক্যান গেইন ওয়েট। যদি আপনাদের ফিডিং কম হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার প্রপার পুষ্টি হবে না, বাচ্চা কিন্তু প্রপারলি ওয়েট গেইন করবে না। যদি কোনো কারণে বাচ্চা এতটা টাইম খেতে না পারে বা মাঝখানে ঘুমিয়ে পড়ে, তাহলে তার পায়ের মধ্যে টোকা দিয়ে তাকে উঠিয়ে আবার খাওয়াতে হবে। ইনকেস যদি না হয় তাহলে তাকে ঘুমিয়ে পড়তে দিন, কিন্তু আবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আবার তাকে উঠিয়ে আপনাকে খাওয়াতে হবে। ফিডিং এর পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের কাছে কোয়েশ্চেন থাকে যে ব্রেস্ট ফিড করলেও তো ঠিক আছে, যদি বটল ফিড করে মানে ফর্মুলা ফিড করে তাহলে আপনারা কিভাবে বাচ্চাকে খাওয়াবেন। ব্রেস্ট ফিড বাচ্চাদের জন্য সব থেকে সেফ, কেননা এটা ও ডাইরেক্টলি ব্রেস্ট থেকেই ও কিন্তু সাক করছে, কোনো রকম এক্সটার্নাল জিনিস ইউজ করা হচ্ছে না, যেমন বাটি, চামচ, বটল এগুলো কিন্তু ইউজ করা হচ্ছে না। তাই জন্য বাচ্চাদের জন্য ওটা কিন্তু ভীষণভাবে সেফ। এদের কোয়েশ্চেন থাকে যে ফর্মুলা মিল্কের জন্য কি ইউজ করা উচিত, বটল ইউজ করা উচিত নাকি বোল অ্যান্ড স্পুন ইউজ করা উচিত নাকি ঝিনুক বাটি ইউজ করা উচিত। ঝিনুক বাটি হচ্ছে সব থেকে পুরনো একটা প্রসেস, যেইভাবে আমাদের মা কাকিমারা বাচ্চাদেরকে দুধ খাওয়াতো। কিন্তু এখানে একটাই সমস্যা হয়, যেহেতু ঝিনুকের মুখটা খুব ছুঁচলো থাকে, যার জন্য বাচ্চার মুখে কিন্তু যে কোনো সময় লেগে যেতে পারে, কেননা বাচ্চাদের তো কোনো স্টেবিলিটি থাকে না, যখন তখন তারা পজিশন চেঞ্জ করে, যার জন্য যে কোনো সময় লেগে যেতে পারে। তো আপনারা ঝিনুকটাকে অ্যাভয়েড করতে পারেন। সেকেন্ডলি, আপনাদের কাছে যদি কোনো ছোট চামচ থাকে, মানে একদম নিউবর্ন বাচ্চার জন্য যেরকম টি স্পুন থাকে, সেই টি স্পুন দিয়েও আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বাটির সাথে। সেটা হচ্ছে সব থেকে সেফ, কেননা স্টিলের বাটি যখন আপনারা ইউজ করবেন সেটাকে ডিসইনফেক্ট করাটা কিন্তু খুব ইজি। থার্ড যেটা আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে বটলসের মধ্যে আপনাদেরকে কিন্তু ভীষণই কনসিয়াস থাকতে হবে। ফার্স্ট 3 মাস আমি সাজেস্ট করবো মায়েরা যাতে বটলস ইউজ না করে, শুধুমাত্র বাটি চামচ দিয়ে খাওয়ায়, কেননা বটলস নানা রকম ব্র্যান্ডের হয়। এখন যদিও সিলিকন নিপলস বেরিয়েছে, তবুও বটল যেহেতু প্লাস্টিকের হয় সেটাকে কিন্তু ডিসইনফেক্ট করাটা খুব ডিফিকাল্ট। আর বটল যদি আপনারা প্রপার কেয়ার নিয়ে করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদেরকে বারবার করে চেঞ্জ করতে হবে, কেননা হার্ডলি 1 মাস বা 2 মাস পরে বটলসের কালার দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ইয়েলোইশ হয়ে যাচ্ছে। যে মুহূর্তে ওটা ইয়েলোইশ হয়ে যাচ্ছে, ইটস টাইম টু চেঞ্জ ইউর বটল। তবুও বটলের ক্ষেত্রে আমি কয়েকটা ব্র্যান্ড বলে রাখছি, যেরকম হচ্ছে সব থেকে বেস্ট ব্র্যান্ড হচ্ছে অ্যাভেন্ট ফিলিপসের। এটা প্লাস্টিকের হয়, কাঁচেরও হয়। কারণ কাঁচেরটা একটু হ্যান্ডলিং প্রবলেম, কিন্তু ওটা বাচ্চার জন্য অনেক বেশি সেফ। নিপলস প্রসঙ্গে বলে রাখি, অ্যাভেন্টের যেটা বটলের কথা আমি বললাম, এটা নিপলসেরও অনেকগুলো নাম্বার থাকে, যেমন 3, 4, 5। যত ছোট বয়সে তত কম নাম্বার, বেশি বয়সে বড় নাম্বার। সেটা আপনারা ফার্স্ট ক্রাই থেকে কিনতে পারেন, আপনারা লোকাল মার্কেট থেকে পারচেস করতে পারেন, তারা আপনাকে গাইড করে দেবে। বাট একটা কথা মাথায় রাখবেন, 0 থেকে 3 মান্থস অবধি কোনো রকম বটলস ইউজ করবেন না। যদি আপনার বাচ্চা ফর্মুলা ফিড করে থাকে সেক্ষেত্রে অনলি বাটি আর স্পুন। এটাকে কিভাবে ডিসইনফেক্ট করবেন, তো সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে স্টেরিলাইজার। আপনারা যদি স্টেরিলাইজার ইউজ করেন তাহলে সেটা সব থেকে ভালো, সব থেকে সেফ। 99.99% ব্যাকটেরিয়া কিল হয়ে যায়। সেকেন্ড প্রসেস, যেটা খুব ওল্ড প্রসেস আর খুব কমন প্রসেস, সেটা হচ্ছে বয়লিং ওয়াটার। মিনিমাম 5 মিনিট পর্যন্ত আপনাদেরকে কিন্তু জলটা ভালো করে ফুটিয়ে আপনাদেরকে বটলস আর অ্যাক্সেসরিজগুলো জলের সাথে বয়েল করতে হবে। 5 মিনিট থেকে 7 মিনিট, তার বেশি টাইম আপনারা রাখবেন না, কারণ যত বেশি টাইম আপনারা বোতলটাকে ফোটাবেন, বোতল থেকে যে কেমিক্যালগুলো, প্লাস্টিক থেকে যে কেমিক্যালগুলো বেরোয় সেগুলো কিন্তু জলের সাথে মিশে যায় এবং বোতলের বাইরে সেগুলো থাকে। যখন আবার আপনারা দুধ খাওয়াবেন তখন কিন্তু সেটা দুধের সাথেও মিশতে পারে, যেটা বাচ্চাদের জন্য হার্মফুল। ছাড়াও অন্য যে এক্সেসরিজগুলো থাকে, বাটি বা স্পুন, সেগুলো 5 মিনিট থেকে 7 মিনিট যথেষ্ট ফোটানোর জন্য। ফোটানোর আগে আপনাদেরকে কি করতে হবে, একটা লিকুইড ক্লিনজারে সেটাকে ভালো করে ক্লিন করে তারপরেই আপনাদেরকে সেটা ফোটাতে হবে। লিকুইড ক্লিনজার নানা রকম ব্র্যান্ডের পাওয়া যায়, বেবি হাগের পাওয়া যায়, মরিসনের পাওয়া যায়, লাভল্যাপের পাওয়া যায়। আপনাদের যে ব্র্যান্ড পছন্দ আপনারা সেই ব্র্যান্ডের ইউজ করতে পারেন। যেমন আমি আমার বাচ্চার জন্য ইউজ করি বেবি হাগের ক্লিনজার। আর কতবার করতে হবে, প্রত্যেকটা ফিডের পর আপনাদেরকে ডিসইনফেক্ট করতে হবে। বটল ব্রাশের ইউজ আপনারা করতে পারেন বটল ক্লিন করার জন্য।
আপনি চাই ব্রেস্ট ফিড করান চাই ফর্মুলা মিল্ক খাওয়ান, তাকে কি পজিশন হওয়া উচিত। পজিশনের ক্ষেত্রে সবার আগে ব্রেস্ট ফিডে চলে যাই। এই যে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পজিশন। সেকেন্ড পজিশন এবং সব থেকে ইজি ফর দ্য মাদার, এই পজিশনটা হচ্ছে লাইং পজিশন। অনেক সময় রাত্রিবেলাতে মাদের প্রচন্ড কষ্ট হয় সারা রাত জেগে জেগে খাওয়াতে বা বসে বসে খাওয়াতে, সেক্ষেত্রে লাইং পজিশনটা সব থেকে ভালো, সব থেকে সুইটেবল। এই যেভাবে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই প্রপার পজিশনেই আপনাকে বাচ্চাকে খাওয়াতে হবে। তাহলে মারও কোনো অসুবিধা হবে না, বাচ্চাও কিন্তু ব্রেস্ট ফিড করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। ইভেন আপনারা এটাও দেখবেন যে যখন আপনারা হাতে নিয়ে এরকম ভাবে খাওয়ান তখন কিন্তু বাচ্চা ঘুমিয়ে পড়ে, যখন আপনি নিচে রাখতে যাবেন তখন কিন্তু অনেক সময় জেগে যায়। কিন্তু লাইং পজিশনে করলে এটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে, বাচ্চা কিন্তু জেগে যাবে না, সে ঘুমের পজিশনেই যেহেতু শুয়ে শুয়েই খাচ্ছে তাই সে ঘুমিয়ে পড়বে, কোনো রকম ডিস্টারবেন্স হবে না। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক মায়েদের প্রবলেম হয় এটা যে তারা ব্রেস্ট ফিড করাতে চাইছে কিন্তু যথেষ্ট মিল্কও আসছে কিন্তু বেবি ল্যাচ করতে পারছে না, ভালো করে সাক করতে পারছে না। তার জন্য অনেক সময় ডাক্তাররা বলে যে আপনারা দুধ গেলে তারপরে বাচ্চাকে খাওয়ান। তো এক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি সেটা করতে পারেন, ভালো করে হাত দিয়ে পাম্প করে চামচের মধ্যে নিয়ে আপনারা বাচ্চাকে খাওয়ান, যেটা ভীষণ টায়ারিং একটা মেথড হতে পারে, মারা কিন্তু আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাবে। সেকেন্ড মেথড যেটা আছে সেটা হচ্ছে ব্রেস্ট পাম্পার ইউজ করা। এক্ষেত্রে দু ধরনের ব্রেস্ট পাম্প পাওয়া যায়, একটা ম্যানুয়াল একটা ইলেকট্রিক্যাল। আমার সাজেশন সেটা হচ্ছে আপনারা ম্যানুয়াল পাম্প ইউজ করতে পারেন, এতটা কস্টলিও হয় না আর ওটাতে কোনো রকম পেইনও হয় না, আপনারা ইজিলি বের করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তবে এটাতে একটু টাইম লাগে, প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে, মিনিমাম 30 ml মতো ভরতে। তো সেক্ষেত্রে যখন আপনাদের টাইম হবে, মানে ধরুন বিকেল 5টায় আপনাকে বাচ্চাকে খাওয়াতে হবে, আপনি 4:30 মতো টাইমে শুরু করে দেবেন ব্রেস্ট পাম্প করা। আরামসে 15 থেকে 20 মিনিটের মধ্যে যখন মিল্ক একাট্টা হয়ে যাবে তারপরে আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন। এখানে একটা কথা আপনাদের জানা খুব জরুরি যে নিউবর্ন, ইনফ্যান্ট আর টডলার ফেজটা। নিউবর্ন 1 থেকে 6 মাস, ইনফ্যান্ট 6 থেকে 1 বছর আর টডলার 1 বছর থেকে 3 বছর। এটা হচ্ছে বেসিক টেকনিক। এবার একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে ফার্স্ট 3 মাস কিন্তু বাচ্চার ওয়েট খুব আস্তে আস্তে বাড়ে। আপনারা যদি ওয়েট একটু কম বাড়ছে তাহলে আপনারা কিন্তু ভয় পাবেন না, কেননা ফার্স্ট 3 মাস খুব স্ট্যাটিক থাকে, তারপর থেকে ওর ওয়েট আস্তে আস্তে ভালো করেই বাড়ে। কিন্তু ফার্স্ট 3 মাস যেহেতু ব্রেস্ট ফিডে থাকে কমপ্লিটলি, সেই জন্য ওয়েটটা কিন্তু ধীরে ধীরে বাড়ে। মনে রাখবেন ব্রেস্ট মিল্ক কিন্তু 2 ঘন্টার বেশি সময় রাখা যায় না, চাই ব্রেস্ট মিল্ক হোক ফর্মুলা মিল্ক হোক, 2 ঘন্টা অবধি আপনারা স্টোর করতে পারবেন, তার বেশি সময় হলে আপনাকে ফেলে দিতে হবে। আর একবার যখন ফর্মুলা খাওয়াচ্ছেন মিল্ক, যদি যতটা খেলো, যেটা খাবে না সেটা কিন্তু আর স্টোর করা যাবে না, আপনাদেরকে ফেলে দিতে হবে। এই যে 2 ঘন্টা অন্তর অন্তর আপনাদেরকে খাওয়াতে হবে, কিন্তু ধরুন সেই 2 ঘন্টার জায়গায় কখনো 2.5 ঘন্টা হয়ে গেল বা কখনো 3 ঘন্টা হয়ে গেল বা কখনো 1 ঘন্টা হয়ে গেল, তো আপনার এখানে টাইমিংটা ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। সেটাকে কি করে ট্র্যাক করবেন? এটার বেস্ট উপায় হচ্ছে আপনারা ফোনের রিমাইন্ডার অ্যাপে ফার্স্ট ফিডটা ধরুন আপনি 9টার সময় খাওয়ালেন, সকাল 9টার সময় ধরুন আপনি ফার্স্ট ফিড করালেন, তখনই আপনি রিমাইন্ডার সেট করে দেবেন যাতে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর বাজে। এবার যেই টাইমে আপনার ধরুন 11টার সময় রিমাইন্ডার বাজলো কিন্তু আপনি সেই সময় খাওয়াচ্ছেন না, হাফ অ্যান আওয়ার পরে খাওয়াচ্ছেন, তাহলে সেই টাইমটাও নোট ডাউন করে রাখবেন। ধরুন 11:30টায় খাওয়াচ্ছেন, নোট ডাউন করে রাখলেন আর রিমাইন্ডারটাকেও সেই সাথে সাথে সেট করে দেবেন যাতে কিনা আবার 2 ঘন্টা পরেই ওটা রিমাইন্ডার দেয়। এটা আমার মনে হয় যে সব থেকে বেস্ট হবে, কারণ অনেক সময় মায়েরা মনে রাখতে পারে না যে লাস্ট কটার সময় সে খাইয়েছিল, সেক্ষেত্রে হয়তো কখনো 1.5 ঘন্টায় খাইয়ে দেন বা কখনো 2.5-3 ঘন্টাতে খাইয়ে দেন। রিমাইন্ডার অ্যাপটা সব থেকে ইম্পর্টেন্ট এই জিনিসটাকে ট্র্যাক করার জন্য। এবার চলে যাচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে কন্ট্রোভার্সিয়াল টপিক, যেটা হচ্ছে ডাইপার। ডাইপার কতটা জরুরি একটা নিউবর্ন বাচ্চার জন্য, এটা কি দেওয়া ভালো না ভালো না, আমার কি ক্লথ ডাইপার পরানো উচিত? সবাই বারণ করছে ডাইপার পরাতে, বাচ্চাকে র্যাশ হয়ে যাবে, ডাইপার পরিয়ে রাখা একদম ভালো না, এইরকম নানা রকম কোয়ারিজ মাদের মনে থেকে থাকে। তো জেনে নিই আসল সত্যিটা কি। সো বাচ্চাদের জন্য ডাইপার একদমই সেফ, ডাইপার তৈরি হয় বাচ্চাদের জন্যই, তাই জন্য বাচ্চাদের কোনো রকম প্রবলেম হয় না। যদি আমি ডাইপার ভার্সেস ক্লথ হাতে যাই তাহলে সব থেকে কমন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ক্লথ
ন্যাপি যখন আপনারা বাচ্চাকে পরিয়ে রাখেন, সেটা রাতের বেলা হোক দিনের বেলা হোক, অনেক সময় আপনার অজান্তে বা আননোটিসড হয়ে বাচ্চা কিন্তু হিসু করে দেয়, যেটাতে আপনাকে হয়তো 15 মিনিট বা 20 মিনিট বা আধ ঘন্টা দেরি হয়ে গেল সেটা চেঞ্জ করার জন্য, এবং সেটা থেকে থেকে কিন্তু বাচ্চাদের নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্স থাকে এবং নানা রকম প্রবলেম, সর্দি কাশি ঠান্ডা লাগা এই জিনিসগুলো হয়ে যেতে পারে, কেননা সে ভিজে অবস্থায় থাকছে। সেই জন্য এর থেকে অনেক বেটার যদি আপনারা ডাইপার ইউজ করতে পারেন। ডাইপার ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে শুধু কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেটা মনে রাখলে আপনার বাচ্চার কোনো রকম কোনো ক্ষতি হবে না। তো ডাইপার ইউজ করার সব থেকে নেগেটিভ যেটা রিজন, সেটা হচ্ছে এতে র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু সেই র্যাশটা কতদিনের বাচ্চার হয় এবং কতদিন পর থেকে আর র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে না। সো দ্য আনসার ইজ 3 মান্থস। ফার্স্ট 3 মান্থস বাচ্চার স্কিন কিন্তু ভীষণই ডেলিকেট থাকে অ্যাজ দেয়ার নিউবর্ন। তো সেক্ষেত্রে আপনাকে ডাইপার ইউজ করার সময় ভীষণভাবে প্রোটেক্টিভ হতে হবে, যাতে করে তার র্যাশ হওয়ার চান্স না থাকে। কিভাবে সেটা হতে পারে? সেটা হচ্ছে আপনাকে ডাইপার র্যাশ ক্রিম এটা কিনে রাখতে হবে, সবসময় স্টোরে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে কোকোনাট অয়েল, যেটা আপনার বাচ্চার স্কিন ময়েশ্চারাইজ করার জন্য দরকার। থার্ড হচ্ছে যে কোনো কোকোনাট অয়েল ছাড়া আপনি যে ময়েশ্চারাইজার বাচ্চাকে ইউজ করছেন সেই ধরনের যে কোনো ময়েশ্চারাইজার, চাই আপনি সেটাফিলের ইউজ করুন, চাই আপনি হিমালয়ের ইউজ করুন, যেই ক্রিমই ইউজ করুন না কেন বা লোশন ইউজ করুন না কেন, আপনারা সেটা ইউজ করতে পারেন। প্রত্যেক 3 থেকে 4 ঘন্টা পর পর আপনাকে ডাইপার চেঞ্জ করতে হবে। ফার্স্ট হচ্ছে যখনই ও পটি করবে তখন তো ইনস্ট্যান্টলি চেঞ্জ করতেই হবে, কিন্তু যদি পটি না করে থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা পর আপনি ডাইপার চেঞ্জ করতে পারেন। ডাইপার চেঞ্জ করে আবার একটা নতুন ডাইপার পরানোর মাঝে আপনাকে মিনিমাম 20 মিনিটের গ্যাপ দিতে হবে। সেই গ্যাপটা কেন? যে ওয়েটনেসটা ওর থাকে সেই ওয়েটনেসটা থেকে বাচ্চাকে রিলিফ দেওয়ার জন্য। মানে ডাইপার চেঞ্জ করার পরে একটু যে টাইমটা আপনি দেবেন সেটাতেও ড্রাই হতে সময় দিন, একটু হালকা হতে সময় দিন, রিল্যাক্সেশন হতে, ব্রিথ করতে সময় দিন, তারপরে আবার আপনি ডাইপার ইউজ করতে পারেন। যদি গরমকাল হয় তাহলে কিছুক্ষণ আপনি কিছুই পরালেন না, ডাইপার পরালেন না বা ক্লথ ন্যাপে কিছু পরালেন না, 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরে আবার আপনি ডাইপার ইউজ করতে পারেন। আফটার 3 মান্থস বাচ্চার স্কিনটা ধীরে ধীরে নর্মাল ওয়াইজ হতে থাকে, তখন কিন্তু র্যাশেস হওয়ার চান্সটা অনেকখানি কমে যায়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি টিস্যু দিয়ে বাচ্চাকে ধরুন ক্লিন করছেন, যদি সুতির কাপড় দিয়ে ক্লিন করতে পারেন ঠান্ডা জলে তাহলে সেটা সব থেকে ভালো। যদি আপনারা টিস্যু ইউজ করে থাকেন তাহলে টিস্যুটা কিন্তু খুবই হালকা হাতে ইউজ করতে হবে, আর টিস্যু ইউজ করার পর ইমিডিয়েটলি অনেকখানি গ্যাপ দিয়ে, মানে 15-20 মিনিটের গ্যাপ দিয়ে তারপরে আপনারা নেক্সট ডাইপারটা পরাবেন। চলে যাব ডাইপারের ব্র্যান্ডে। ডাইপারের জন্য সব থেকে ভালো ব্র্যান্ড হচ্ছে প্যাম্পার্স। প্যাম্পার্সের ডাইপার একটু কস্টলি আসে, তো সেকেন্ড যে জিনিসটা আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে লিটলসের ডাইপার। আমি যেমন আমার বাচ্চাকে শুরুতে প্যাম্পার্সের ডাইপার ইউজ করতাম, কিন্তু আমার একটু কস্টলি লেগেছিল, তারপরে আমি সুইচ করি লিটলসে। এটা মোটামুটি 850 থেকে 900 টাকার মধ্যে 3টে প্যাকেট পাওয়া যায়। এখানে সাইজ দেওয়া থাকে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এরকম সাইজ দেওয়া থাকে, আর পার প্যাকেটে 32 থেকে 40টা মতো ডাইপার থাকে। তো আমার 3টে প্যাকেটের কম্বো পাওয়া যায়, যেটা 875 টাকা থেকে 900 টাকা মতো দাম নেয়। 1 মাস কিন্তু আপনার বাচ্চার আরামসে চলে যাবে। যখন সে ছোট থাকবে তখন হয়তো একটু বেশি লাগবে আপনার হতে পারে আপনি 2টো কম্বো 1 মাসে অর্ডার করলেন, সেখান থেকে 6টা প্যাকেটের জায়গায় হয়তো 4টে প্যাকেট ইউজ করতে হলো, কিন্তু বাকি 2টো প্যাকেট থেকে যাবে। তো ইনিশিয়ালি আপনার একটু খরচাটা বেশি পড়বে, যেমন যেমন বড় হবে তেমন তেমন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে পটির, তো সেই ক্ষেত্রে আপনাদের ডাইপারটাও কম ইউজ করতে। বাচ্চা যত বড় হতে থাকবে আপনারা ফ্রিকোয়েন্সি মানে আপনারা টাইমিং কিন্তু বাড়াতে পারেন। যেমন ধরুন 3 মাস থেকে 6 মাসের বাচ্চাকে 6 ঘন্টা অন্তর অন্তর আপনারা ডাইপার চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনার দিনে 4টে ডাইপার লাগবে যদি আপনারা পুরোপুরি ডাইপারের ওপর রাখতে চান। ও যখন আরো বড় হবে তখন 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা অন্তর অন্তর ডাইপার চেঞ্জ করতে পারেন। ডাইপার র্যাশ ক্রিমের ক্ষেত্রে আপনারা হিমালয়ার র্যাশ ক্রিম ইউজ করতে পারেন, ওটা খুব ভালো। আর বা তাছাড়া টিব্যাগ যে মলম থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন, সেটাও হচ্ছে খুব ভালো। এখানে একটা কথা বলবো, বাচ্চা যখন ছোট থাকে আপনারা সবাই বাচ্চাকে কেয়ার করেন, কিন্তু সবাই একটা জিনিস ভুলে যান যে বাচ্চার সাথে সাথে তার মার কেয়ারটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। একে তার সেলাইয়ের ব্যথা, তার পোস্টপার্টাম ডিপ্রেশন, তার নেগলেক্টেড ফিল হওয়া, তার মেন্টাল একটা ডিপ্রেশন, তার ফিজিক্যাল যে পেন সে ফিল করছে প্রতি মুহূর্তে,
সেইটা, এবং নানা রকম জিনিস ম্যানেজ করার জন্য ম্যানেজমেন্ট হিসেবে কেউ যদি একা থাকে তাহলে অনেক বেশি জিনিস ম্যানেজ করতে হয়, কেউ যদি ফ্যামিলিতে থাকে তাহলে হয়তো ফিজিক্যালি একটু রিল্যাক্স থাকে, বাট মেন্টালি অনেক সময় অনেক প্রেশারের থ্রু দিয়ে যেতে হয়। তো মায়েদের নানা রকম প্রবলেমের থ্রু দিয়ে যেতে হয় ফার্স্ট 1 ইয়ার। তো সেই ক্ষেত্রে আমরা যত বেশি মাকে আরাম দিতে পারবো তত বেশি সেটা বাচ্চার জন্য এবং মায়ের জন্য দুজনের হেলথের জন্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো যেগুলো আজকের যুগে, যেটা আমার আগেকার যুগে ছিল না, আজকের যুগে আছে, সেই জিনিসগুলো কিন্তু মানুষের টাইম এবং খাটনিটাকে সেভ করার জন্যই তৈরি হয়েছে। তো এই ধারণা রাখবেন না যে এই জিনিসটা বাচ্চার জন্য ভালো না, চাইবো ফর্মুলা মিল্ক হোক, চাইবো বটলস হোক, চাইবো ন্যাপি হোক, ডাইপার হোক, এই জিনিসগুলো যেহেতু টাইম চেঞ্জ হয়েছে, এগুলোর সাথে সাথে আপনাদের মেন্টালিটিও কিন্তু চেঞ্জ করার সময় চলে এসেছে। অযথা মাকে স্ট্রেস দেবেন না, আর যেই সুবিধাগুলো এখন আপনারা পাচ্ছেন সেই সুবিধাগুলোকে উপভোগ করুন। হ্যাঁ, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বাচ্চা আমাদের কাছে সব থেকে প্রিয়, সব থেকে কাছের, তার সেফটি, সিকিউরিটি, প্রোটেকশনের কথা মাথায় রেখে আমরা কাজ করব। কিন্তু এটার সাথে সাথে আমাদের এটাও দেখতে হবে যে মাকেও সব থেকে বেশি রিল্যাক্সেশন দেওয়া, প্রোটেকশন দেওয়া, এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। অনেক মায়েরা এরকম প্রশ্ন করতে পারেন যে বাচ্চাদেরকে আমরা কবে থেকে তেল মাখানো শুরু করব, বা শ্যাম্পু করানো বা চান করানো শুরু করব, ময়শ্চারাইজার, এই জিনিসগুলো আমরা কবে থেকে শুরু করতে পারি। তো ফার্স্ট 1 মান্থ আপনারা কোনো কিছু ইউজ করবেন না। বাচ্চার স্কিন ভীষণভাবে ডেলিকেট থাকে। সোপ, শ্যাম্পু, অয়েল, ময়শ্চারাইজার, কাজল, এগুলো সব আপনারা 1 মাস পর থেকে ইউজ করতে পারেন। অয়েলিং এর ক্ষেত্রে অনেক মারা নিজেরা কখনো অয়েলিং করেন, কখনো বাইরের কোনো স্পেশালিস্টকে দিয়ে অয়েলিং করান। আমি সেক্ষেত্রে বলবো হার্শ অয়েলিং একদম অ্যাভয়েড করবেন। আপনারা যদি অয়েলিং করাতে চান, বাচ্চা 3 মাস বয়সের পর থেকে আপনারা অয়েলিং করাতে পারেন। সেক্ষেত্রে একমাত্র নিজে বাচ্চাকে তেল মাখান, বা নিজের সব থেকে কাছের আপনার শাশুড়ি বা মা বা বোন যারা আপনার খুব কাছের, একমাত্র তাদের ওপরেই ভরসা করুন এবং ভীষণই স্মুথলি, ভীষণই ধীরে ধীরে, অত্যন্ত রিল্যাক্সেশনের সাথে বাচ্চাকে মাসাজ করুন। মাসাজটা মনে রাখবেন রিল্যাক্সেশনের জন্য। মাসাজের থ্রু দিয়ে কোনো বোন ডেভেলপমেন্ট হয় না, সেল রিল্যাক্স হয়, অ্যাক্টিভিটি বাড়ে। আমি মাসাজের ওপরে আলাদা করে একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। কিন্তু এরকম কোথাও না যে নাক ধরে ধরে টানলে নাক বড় হয়ে যাবে, বা ভোতা নাক লম্বা হয়ে যাবে, বা হাড্ডি শক্ত হয়ে যাবে, এরকম কোনো কিছু না। Massage is only for relaxation and physical activity. Muscle stiffness টাকে রিল্যাক্স করতে সাহায্য করবে। যাচ্ছি নেক্সট পয়েন্টে। অনেক মায়েরা জিজ্ঞেস করেন যে আমরা কি বাচ্চাকে কাজল লাগাতে পারি। প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কাজল হচ্ছে কার্বন। তো একদম বাচ্চাকে চোখে কাজল লাগাবেন না। আপনাদের যদি নিতান্তই আশেপাশের নজর থেকে বাঁচানোর হয় তাহলে আপনারা কপালে কাজল লাগাতে পারেন বা সাইডে কাজল লাগাতে পারেন, কিন্তু খুবই ছোট, কোনো বড় বিন্দি লাগানো অ্যাভয়েড করবেন, কারণ এই জিনিসটা কিন্তু স্কিনকে ইরিটেট করে। কাজলের জন্য আপনারা হিমালয়া বা যে কোনো অর্গ্যানিক কাজল ইউজ করতে পারেন, এবং বাড়িতে তৈরি করা কাজলও আপনারা ইউজ করতে পারেন। নিজেদের কাজল বাচ্চাকে একদমই লাগাবেন না, সেটা স্কিনের জন্য ভীষণই ইরিটেট। অনেক বাচ্চার মায়েদের এরকম মিথ থাকে যে গলার মধ্যে পাউডার দিলে, যেই যেই জায়গাগুলোতে ফ্রিকশনওয়ালা এরিয়া, সেখানে পাউডার দিলে হয়তো ড্রাই হয়ে যাবে আর ওই জায়গাটাতে ভালো করে মুভ করতে সুবিধা হবে। তো এটা হচ্ছে সব থেকে বড় মিথ। গলায় যে জায়গাটায় ভাঁজ এরিয়া আছে, বা আন্ডার আর্মসে যেখানে ভাঁজ আছে, এলবোর ভেতরের দিকে বা নিয়ের ভেতরের দিকের যে পার্টটা থাকে, সেই সব জয়েন্টে হোক বা ইঙ্গুইনাল এরিয়াতে, মানে এটা প্রাইভেট পার্টস, ওই সব জায়গাতে একদমই পাউডার ইউজ করবেন না। পাউডার ইউজ করার ফলে ড্রাই হয়ে যায়, এবং ড্রাই স্কিনে ঘষা বারবার লাগার ফলে স্কিনের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে র্যাশ হতে পারে। আপনারা সেক্ষেত্রে যে কোনো রকমের অয়েল, যেমন কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, অলিভ অয়েল ইউজ করতে পারেন, এবং এটা ছাড়া ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। সো চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। অনেক মায়েদের এরকম কোয়ারি থাকে যে হঠাৎ হঠাৎ বাচ্চাকে হসপিটাল থেকে নিয়ে আসার পর হঠাৎ করে হেঁচকি শুরু হয়ে গেল, 3 দিন বা 4 দিনের মাথায় নন স্টপ হেঁচকি তুলছে, প্রায় 15 মিনিট ধরে, 20 মিনিট ধরে, বা আধ ঘন্টা ধরে। তখন মায়েরা খুব ভয় পেয়ে যায়, ডাক্তারকে ফোন করে হয়তো পায় না, মেসেজ করে কোনো রিপ্লাই পায় না, তখন হয়তো রাত বাজে 2টো। এরকম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে, যার জন্যই আমি বলছি কথাটা, যে নিউবর্ন বাচ্চার কাফিং, স্নিজিং, ঢেকুর তোলা, ফার্ট করা, মানে
বাতাস পাস করা বা বা হেঁচকি তোলা, এগুলো কিন্তু ভীষণই নর্মাল। এগুলোতে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। বারবার করে হেঁচকি তুললে সেটারও রেমেডি আছে। ঢেকুর তোলা তো খুবই ভালো। ঢেকুর না তোলার জন্য গ্যাস হতে পারে, মানে পেটের মধ্যে ব্যথা হতে পারে, তাই বাচ্চা যদি নিজে থেকে ঢেকুর তোলে খুবই ভালো। যদি না পারে তাহলে বাচ্চাকে ঢেকুর তোলাতে হবে। ফার্টিং ইজ ভেরি গুড, আনাদার সিমটম অফ রিলিজ অফ গ্যাস, সেটাও খুব নর্মাল। আর ইয়নিং মানে হাই তোলাটাও খুব নর্মাল। ঘুম পেলে হাই তুলবেই। মেন যেটা মা বাবারা ভয় পায় সেটা হচ্ছে হেঁচকি তোলা নিয়ে। সেটা একদম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। হেঁচকি তুললে তাকে কিন্তু আপনাকে বাচ্চাকে এইরকম ভাবে তাকে কাঁধে নিতে হবে। কাঁধে নিয়ে একটা হাত দিয়ে এরকম সাপোর্ট করে পিঠের মধ্যে প্যাড করতে হবে। তবে গিয়ে আস্তে আস্তে তাকে কনস্ট্যান্ট নিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করতে করতে এরকম প্যাড করলে আস্তে আস্তে হেঁচকিটা কমে যাবে। ইনকেস 7 ঘন্টা পরেও হেঁচকি কমছে না, কনস্ট্যান্ট এরকম করে যাচ্ছে, তখন আপনাকে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। বাট এটা ইউজুয়ালি কমে যায়, কোনো বড় ব্যাপার না। অনেক বাচ্চার কিন্তু কান্নাকাটির একটা বড় রিজন থাকে হচ্ছে কলিক বা গ্যাস। ভ্রান্ত ধারণা থাকে কি তারা দুধ খায় বলে সেখান থেকে গ্যাস কম হয়, সেটা একদমই না। এত বাচ্চাদের ডাইজেস্টিভ সিস্টেম উইক থাকে ঠিকই, কিন্তু যেই মিল্কটা ওরা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খাচ্ছে সেটা কোনোদিনই গ্যাস ক্রিয়েট করে না, কারণ সেটা তাদের পাচন তন্ত্রের জন্য সব থেকে ইজি টু অ্যাবজর্ব একটা ফুড। তো সেটাতে গ্যাস হয় না। গ্যাস কেন হয়? কারণ বাচ্চারা যখন ল্যাচিং করে ব্রেস্ট ফিডিং এর সময় প্রপার ল্যাচিং করতে না জানার কারণে তারা যখন মানে টানছে দুধটা, তার সাথে সাথে খানিকটা হাওয়া তাদের ভেতরে যায়, যেটা পেটের মধ্যে বেরোতে পারে না, যার জন্য তাদের ক্ষেত্রে ঢেকুর তোলাটা বা বাতাস পাস করাটা খুবই ইম্পর্টেন্ট। সেই জন্যই তাদের ফার্টিংটা বা বার্পিংটা এতটা ইম্পর্টেন্ট। তার জন্য আপনাকে কি করতে হবে, সেম প্রসেস এরকম ভাবে কাঁধে নিয়ে ওর পিঠে প্রত্যেকটা মিলের পর থাপ 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 করতে হবে যতক্ষণ না ওর ঢেকুর তুলছে। এটা মনে রাখবেন, 6 মাস পর্যন্ত বাচ্চার ঢেকুর তোলানো প্রত্যেকটা মিলের পরে খুব ইম্পর্টেন্ট। নইলে কিন্তু বাচ্চার গ্যাসের প্রবলেম থাকবেই থাকবে। গ্যাসের প্রবলেমের জন্য আরেকটা ওষুধ আপনাদেরকে দেওয়া হবে, যেটা হচ্ছে হয়তো ডিকোলিক। ডিকোলিকটা আপনারা যখনই পেটে ব্যথা হবে বা আপনি বুঝতে পারছেন যে বাচ্চার গ্যাস হয়ে গেছে, তখন কিন্তু আপনারা ডিকোলিকটা খাইয়ে দিতে পারেন। অনেক বাবা মাকে আমি রাইপ ওয়াটারের ব্যাপারে বলতে শুনেছি, কিন্তু আমি ডাক্তারের সাথে কনসাল্ট করেছি 3-4 জন ডাক্তার যাদেরকে আমি আমার বেবিকে দেখাতাম। আমি প্রত্যেকে জিজ্ঞেস করেছি রাইপ ওয়াটার নিডেড না, রিকোয়ার্ড না, কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র প্রত্যেকটা মিলের পরে প্যাড করলে বাচ্চার গ্যাস থেকে আপনারা মানে মুক্তি পেতে পারবেন, কিন্তু প্রপারলি যদিও ঢেকুর তোলে তাহলে গ্যাসের সমস্যা হবে না। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট টপিকে চলে আসছে, সেটা হচ্ছে বাচ্চার কান্না। আপনারা যখন দেখেন যে বাচ্চা কনস্ট্যান্টলি কাঁদছে, তখন মা হিসেবে এবং বাড়ির লোকেরা প্রচন্ড পরিমাণে ওয়ারিড হয়ে যায় এবং তারা বুঝতে পারে না বাচ্চা কেন কাঁদতে। তো ম্যাক্সিমাম টাইমে তারা ভাবে যে বাচ্চার খিদে পেয়েছে। আর একটা খুব বড় মিথ আছে যে যেহেতু বাচ্চা বুকের দুধ খায়, তাই মানে একবার হয়তো ইউরিনেশন হলেই আশেপাশের লোকজন মনে করে যে এই তো একবার ইউরিনেশন হয়ে গেছে, তার মানে আবার খিদে পেয়েছে। তো বারবার মাকে প্রেশারাইজ করে যে ওর খিদে পেয়েছে, ওকে দুধ খাওয়াও। বা যখনই বাচ্চা কাঁদে তখনই মাকে বারবার প্রেশারাইজ করা হয় যে ওর খিদে পেয়েছে বলে এখন ওকে খাওয়াও। তো কনস্ট্যান্টলি এরকম ভাবে ভাবাটা বা মাকে প্রেশারাইজ করাটা একদমই বন্ধ করে দিন। কেননা বাচ্চার কান্নার অনেক রকম রিজন থাকে, তার মধ্যে মেন যেটা রিজন থাকে, হ্যাঁ খিদে পেলে বাচ্চা কাঁদেও, সেটা ছাড়া বাচ্চার যদি কখনো মানে গিলাহাট ফিল হয়, মানে ঠান্ডা লাগে, যেমন ধরুন ও যদি পটি করে থাকে বা সুসু করে থাকে এবং অনেকক্ষণ ধরে হয়তো আপনি ডাইপার চেঞ্জ করেননি বা ক্লথ নাপি পরে আছে, ও সুসু করেছে, ভিজে গেছে, তাহলে কিন্তু বাচ্চা খুব ক্র্যাঙ্কি হয়ে যায়, কাঁদতে থাকে। বা সেকেন্ড পয়েন্ট যেটার জন্য বাচ্চা কাঁদে সেটা হচ্ছে তার যদি প্রচন্ড পরিমাণে ঘুম পায়। আপনি দেখতে পাবেন হয়তো বাচ্চা হাই তুলছে বা বারবার করে চোখ কচলাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ওর ঘুম পেয়েছে। সেই জন্যও কিন্তু বাচ্চা ক্র্যাঙ্কি হয় বা কান্নাকাটি করে। থার্ড রিজন যেটার জন্য বাচ্চা কাঁদতে পারে সেটা হচ্ছে অ্যাটেনশনের জন্য। অনেকক্ষণ যদি সে মাকে দেখতে না পায় বা হয়তো মা অন্য কারোর সাথে গল্প করছে বা তাকে সেরকম ভাবে কোলে নিচ্ছে না বা তাকে অ্যাটেনশন দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেক সময় কাঁদে, যাতে মা তাকে কোলে নেয় এবং মায়ের শরীরের ওয়ার্মটা সে পায়। হচ্ছে গ্যাস হলে বা পেটে ব্যথা হলে বাচ্চা কিন্তু কাঁদে। তো সেটা আপনারা কি করে বুঝবেন ওর পেটে ব্যথা করছে কিনা বা পেটে ব্যথার জন্যই ও কাঁদছে কিনা ননস্টপ? হয়তো কোলে নিয়ে নিলেন, তাকে অ্যাটেনশন দিয়ে দিলেন, খাইয়ে দিলেন, কিন্তু কিছুতেই তার কান্না কমছে না, তাহলে বুঝবেন যে ওর গ্যাস থেকেই ও কাঁদছে। তাহলে সেক্ষেত্রে আপনারা ডিকোলিক ইউজ করতে পারেন।
আরেকটা মিথের ব্যাপারে বলবো, সেটা হচ্ছে অনেকের মায়ের ফ্যামিলি মেম্বাররা যারা থাকে তারা এরকম মনে করেন যে বাচ্চার জন্মের পরে মুখে মধু ঢেলে দিলে বা সে হয়তো খুব মিষ্টি কথা বলবে। তো প্লিজ এই জিনিসগুলো দয়া করে বাচ্চাদের সাথে করবেন না। মিনিমাম 1 বছর পর্যন্ত চিনি, নুন, মধু এই জাতীয় কোনো খাবার বাচ্চাকে দেবেন না। 6 মাস পর্যন্ত তো একদমই কিছুই দেবেন না দুধ ছাড়া, এবং 1 বছর পর্যন্ত কিন্তু এগুলো একদম অ্যাভয়েড করবেন। আরেকটা মিথ সবার থাকে, সেটা হচ্ছে যে গরমকালে যদি বাচ্চা জন্ম হয় বা মানে বাচ্চা ছোট অবস্থায় হয়তো দুধ খাচ্ছে, তো তারপরেও মায়ের বাড়ির লোকেরা কনস্ট্যান্টলি বলতে থাকে বা হেঁচকি উঠলে মায়ের বাড়ির লোকেরা বলতে থাকে যে ওকে একটু জল খাওয়া। তো জল একদমই খাবে না যতদিন না ও সলিড শুরু করছে, যতদিন ও দুধের ওপরে আছে, মানে টিল 6 মান্থস একদম জল ইউজ করার দরকার নেই। কেননা মায়ের দুধের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যেটা থাকে সেটা জল, ফর্মুলা মিল্কের মধ্যেও ম্যাক্সিমাম যেটা থাকে সেটা হচ্ছে জল। তাই জলের রিকোয়ারমেন্ট ওর একদমই হয় না, তাই জল ইউজ করার কোনো প্রয়োজন নেই। আরেকটা প্রসঙ্গ এখানে আসি, সেটা হচ্ছে যে অনেক সময় বাচ্চারা মুখ দিয়ে দুধ তোলে, যেটাকে আমরা দুধ তোলা বা বমি করা বলি, ভমিট করছে এই কথাটা বলি, এই প্রসঙ্গে বলি। তো সেটা হচ্ছে সেটা দেখে মায়েরা কিন্তু প্রচন্ডভাবে ভয় পেয়ে যায় এবং বাড়ির লোকেরাও ভয় পেয়ে যায়। তো এটা কি নর্মাল, সেটা প্রশ্ন অনেক মাদের থাকে। তো হ্যাঁ, স্পিটিং মিল্ক ইজ অ্যাবসলিউটলি নর্মাল। এটার রিজন মূলত থাকে ওভার ফিডিং। বাচ্চাকে ধরুন যেটুকুনি ওর খাবার দরকার, রিকোয়ারমেন্ট, আপনি যদি তার থেকে অনেক বেশি ওকে খাইয়ে দেন বা বারবার ওকে টাইমের আগেই খাইয়ে দেন, তাহলে কিন্তু ওর নেওয়ার একটা ক্যাপাসিটি আছে, যতটুকু রিকোয়ারমেন্ট তার বাইরে বাকি যে এক্সট্রা দুধটা আপনি ওকে খাইয়েছেন ও কিন্তু সেটা ভমিট করে দেবে বা দুধটা বের করে দেবে, যেটাকে আমরা মিল্ক স্পিটিং বলি। এটাতে কোনো আনন্যাচারাল কিছু না বা ভয় পাওয়ার কিছু না। খাওয়া দাওয়াটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। বেশি দুধ খাওয়ালে যে ও আর কাঁদবে না বা ভালো তাড়াতাড়ি ওয়েট গেইন করবে এরকম কিছু না। এজ ওয়াইজ যেরকম যেরকম রিকোয়ারমেন্ট সেরকম সেরকম আপনাকে কিন্তু দুধের কোয়ান্টিটিটা বাড়াতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে, সেটা হচ্ছে বাচ্চা জন্মানোর পরেই হয়তো দেখবেন ডাক্তাররা বলে থাকবে যে তাকে মিটেন্স বা সক্স পরিয়ে রাখতে। এটা রিজন হচ্ছে বাচ্চা যখন ছোট থাকে তার হাতের আঙুলগুলোতে প্রচুর নখ থাকে, পায়ের আঙুলগুলোতেও নখ থাকে, আর যেহেতু আপনারা 1 মাস আগে পর্যন্ত নখ কাটতে পারবেন না, তাই জন্য সেই নখগুলো দিয়ে কিন্তু ওরা নিজেদেরকে হার্ম করতে থাকে, চোখে মুখে আঁচড় দেয়, গায়ে আঁচড় দেয়। তাই জন্য সেটা থেকে বাঁচার জন্য আপনাদেরকে হাত মোজা বা পা মোজা পরিয়ে রাখাটা খুবই দরকার। চাই শীতকাল হোক গরমকাল হোক, হাত মোজা পা মোজাটাকে অবশ্যই পরাবেন যতদিন না আপনারা নেল গ্রুমিং করতে পারেন। নেল গ্রুমিং এর জন্য অনেকেই বাড়িতে কিন্তু নিজেদের পার্সোনাল নেল কাটার্স বা ব্লেড ইউজ করে, যেটা কিনা একদমই করা উচিত না। আপনারা অনলাইনে ফার্স্ট ক্রাই বা অ্যামাজন বা ইভেন লোকাল মার্কেটেও আপনারা কিন্তু নেল গ্রুমিং কিট বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল আছে, আপনারা পেয়ে যাবেন, যেখানে নেল কাটার, ফাইলার, তারপরে টুইজার এই জিনিসগুলো থাকে, ছোট কাঁচি থাকে এক্সট্রা ড্রাই চামড়া বের করার জন্য। আমার বেবি কেয়ারের প্রোডাক্টের একটা ভিডিও আছে বেশ বড়, ওখানে আমি এক্সপ্লেন করেছি সমস্ত প্রোডাক্টের উপরে, সেটা আপনারা গিয়ে একবার চেক করতে পারেন। বাট নেল গ্রুমিং খুবই ইম্পর্টেন্ট 1 মাস বয়সের পর থেকে, আর সেটার জন্য কখনোই পার্সোনাল নেল কাটার বা ব্লেড ইউজ করা উচিত নয়, আপনারা নেল গ্রুমিং কিট ইউজ করতে পারেন। গরমকাল আসতে চলেছে, তো এসি সবার বাড়িতেই কম বেশি আছে এবং সবাই চালায়। ছোট বাচ্চাদের জন্য এসিটা চালানোটা কি সেফ না আনসেফ, ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম আছে কিনা, সেই জিনিসটা অনেকের মাথাতেই কোয়েশ্চেন থাকে। তো এসি আপনারা ডেফিনেটলি ইউজ করতে পারেন, মিনিমাম 25 থেকে 26-এর মধ্যে টেম্পারেচারটাকে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একটা আরামদায়ক টেম্পারেচার থাকে, বাচ্চার কোনো অসুবিধা হয় না। আর ডিরেক্টলি যেখানে এসির হাওয়া আসছে সেখানে ওকে না শুইয়ে আপনি একটু বাঁদিকে বা ডান দিকে করে ওকে শোয়াতে পারেন, বা পুরো ঘরটাতে আগে এসি চালিয়ে ঠান্ডা করে তারপরে এসিটা বন্ধ করেও যদি আপনি বাচ্চাকে কিছুক্ষণ শোয়াতে পারেন তাহলে সেটাতেও কোনো অসুবিধা নেই। বাচ্চার ওয়েট সম্পর্কে সব মা বাবারাই প্রচন্ডভাবে কনসার্ন থাকে। আমি এই স্ক্রিনে ওয়েট চার্টটা দিয়ে দিচ্ছি, আপনারা গুগল থেকেও পেয়ে যেতে পারেন। এই ওয়েট চার্টটার মধ্যে যে নাম্বারগুলো, যেমন ধরুন 3 মাসে আপনি দেখতে পাবেন হয়তো 4 থেকে 6 কেজি, তো এই 4 কেজিটাও যেরকম নর্মাল 6 কেজিটাও নর্মাল। কখনো এইটা ভাববেন না যে আমার বাচ্চার ওয়েট বাড়ছে না, বাচ্চা রোগা হয়ে যাচ্ছে বা আমার বাচ্চা খুবই মোটা হয়ে গেছে, এই জিনিসগুলো একদমই না নিজে ভাববেন না বাচ্চার মধ্যে ইম্পোজ করার চেষ্টা করবেন। হয়তো দেখছেন যে বাচ্চা রোগা হয়ে যাচ্ছে, তাকে বেশি বেশি খাওয়াতে শুরু করলেন মোটা করার জন্য, এই জিনিসগুলো একদম করবেন না। যে রেঞ্জটা দেওয়া থাকে সেটা দেখবেন সবসময় 4 থেকে 6 বা
6 থেকে 8, 8 থেকে 10, তার মানে হচ্ছে 8টাও নর্মাল, 9টাও নর্মাল, 10টাও নর্মাল ফর এক্সাম্পল। তো এখানে রোগা মোটা এই জিনিসগুলো দিয়ে বিচার করবেন না, বাচ্চার পুষ্টি পুরো তার শরীরে যাচ্ছে কিনা এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যেই রেঞ্জটা দেওয়া আছে সেই রেঞ্জের মধ্যে যে কোনো নাম্বার যদি থাকে ওয়েটের সেটাই নর্মাল, সেটা নিয়ে একদম টেনশন করার কোনো বিষয় নেই। লাস্ট আর সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভ্যাকসিনেশন। আমি নিজেও অনেক কনফিউজ ছিলাম যখন আমার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার প্রসঙ্গ ছিল, এবং আমার আরও যারা ফেলো মেটস আছে, কালিগস আছে, কিছু পরিচিত আছে যারা নতুন মা হয়েছে, তারাও আমাকে কিন্তু এই জিনিসটা নিয়ে প্রায়ই জিজ্ঞেস করে যে কোন ভ্যাকসিন আমি মানে কোথা থেকে আমি ভ্যাকসিনেশন করিয়েছি বাচ্চার, বা কোনটা ভালো না। প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্টের মধ্যে গভর্নমেন্ট ভ্যাকসিনেশন সব থেকে ভালো, কেননা প্রাইভেট ভ্যাকসিনেশনের কিছু রিজন আছে। যেসব মা বাবারা হয়তো হোম টাউনে থাকেন না, বাইরে চাকরি করেন, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, হয়তো তার বাড়ি কলকাতায়, তাই সে গভর্নমেন্টের থেকে কোনো পরিষেবা হয়তো নিতে পারছে না, সেই ক্ষেত্রে প্রাইভেটটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে যারা ভীষণই বিজি মা বাবারা, যারা যেই টাইমে গভর্নমেন্টের প্রত্যেকটা ভ্যাকসিনেশনের একটা প্রপার ডেট অ্যান্ড টাইম থাকে, যদি কোনোভাবে সেই টাইমটাতে সে উপস্থিত হতে না পারে, সেই ক্ষেত্রে আপনারা প্রাইভেট থেকে ভ্যাকসিনেশন নিতে পারেন। এছাড়া আর কোনো রিজন নেই প্রাইভেটে ভ্যাকসিনেশন নেওয়ার, কেননা গভর্নমেন্টে অলমোস্ট সমস্ত ভ্যাকসিনেশন কভার করে ফ্রি অফ কস্ট, যেখানে প্রাইভেটে নানা রকম পেনফুল, পেনলেস, হাবিজাবি এই জিনিসগুলো বলে কিন্তু প্রাইভেটে অনেক বেশি টাকা আপনাদের কাছ থেকে ডিমান্ড করে, এবং এতে কিচ্ছু ডিফারেন্স নেই, গভর্নমেন্টেও যা প্রাইভেটেও তাই। তাই প্রাইভেটটা খুব নেসেসারি না হলে সেই ক্ষেত্রেই আপনারা প্রাইভেটে ভ্যাকসিনেশন নিতে পারেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা বলে রাখি, 6টা মতো ভ্যাকসিনেশন আছে যেটা কিন্তু গভর্নমেন্ট থেকে দেয় না, সেটা একমাত্র প্রাইভেটে আলাদা করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে চেক করতে পারেন, আপনারা যেই হসপিটালে যখন কোনো হসপিটাল থেকে ডিসচার্জ হবেন তখন দেখবেন অলরেডি একটা ভ্যাকসিনেশনের লিস্ট আপনাদেরকে দেওয়া থাকে, আর আপনি যদি গভর্নমেন্টে অ্যাপ্লাই করেন সেখানেও আপনাদেরকে একটা বই দেবে। তো দুটো মানে লিস্ট আর বই যদি আপনারা মেলান তাহলে দেখতে পাবেন ওখানে কিছু কিছু ইনফ্লুয়েঞ্জা যেমন আছে, হেপাটাইটিস এ আছে, এই জিনিসগুলো যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্টে দেয় না, প্রাইভেটে দেয়। তো সেই ভ্যাকসিনেশনগুলো যদি আপনি অ্যাভেল করতে চান তাহলে এই এক্সট্রা 6টা ভ্যাকসিনেশন আপনারা প্রাইভেট থেকে নিতে পারেন। আদারওয়াইজ বাকি ভ্যাকসিনেশন কিন্তু আপনারা গভর্নমেন্ট থেকে নিতে পারেন, কেননা মিনিমাম প্রাইভেটে 5 থেকে 6,000, 6 থেকে 7,000 এক একটা ভ্যাকসিনেশনের কস্ট থাকে, এবং ছোট বাচ্চাদের আপনারা হয়তো জেনে থাকবেন 1 বছরের মধ্যে অনেক কটা ভ্যাকসিনেশন থাকে। তো এতখানি পয়সা মানে বা ইনভেস্ট করার মতো সেরকম কোনো রিজন না থাকলে আই উড সাজেস্ট টু গো ফর গভর্নমেন্ট ভ্যাকসিনেশন। তো আই গেস আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টপিক কভার করার, যে কটা আমার এক্সপিরিয়েন্স আমি সেই এক্সপিরিয়েন্সগুলোই এখানে শেয়ার করার আমার ইচ্ছে ছিল, আমি সেটাই শেয়ার করেছি, যাতে করে অনেক মায়েদের নানা রকম কোয়ারিজ থাকে, তার মধ্যে কিছুটা হলেও আমি যাতে মেটাতে পারি, আমি সেটাই চেষ্টা করেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আর সবার কাছে এটা পৌঁছাতে পারে, আর একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি যতটা সম্ভব ভালোভাবে বানানোর চেষ্টা করি, ইম্পর্টেন্ট টপিকের উপরে বানানোর চেষ্টা করি, যাতে সব রকম টপিক আমি কভার করতে পারি অ্যাজ এ প্রফেশনাল আর অ্যাজ এ হাউস ওয়াইফ। আমি যে কটা টপিক সম্ভব কভার করতে পারি সেটাই আমি চেষ্টা করি। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কি আপনারা ডেফিনেটলি যদি পছন্দ করেন তাহলেই সাবস্ক্রাইব করবেন অ্যাটলিস্ট, তাতে করে ইন ফিউচার আপনারা অনেক অনেক ভালো কন্টেন্ট এরকমভাবেই পেতে পারবেন। আর আপনাদের যদি নিজস্ব কোনো চয়েস থাকে কোনো কন্টেন্টের, সেটা নিয়েও আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা নিয়েও ভিডিও বানাবো। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুবই আনন্দে থাকুন, হ্যাপি প্যারেন্টিং সবাইকে, যতজন নিউ মাদার্স আছে, আর সবাই মিলে দেখতে থাকুন সুখী। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।